স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। আমি আনোয়ার সাইদ আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতে আছেন। সেখানে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে। তাতে করে এই সফরের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছেন। ভারত বাংলাদেশের যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তার সঙ্গে এই সফর নতুন করে ব্যবসা বাণিজ্যে কী ধরনের সুযোগ সৃষ্টি করবে কিংবা কী ধরনের ভূমিকা রাখবে সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠানে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর সেলিম রায়হান, তিনি নির্বাহী পরিচালক সানেম। সানেম একটি সংগঠন যারা আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের সহযোগিতা বিষয়ে গবেষণা করে থাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন এবং এই জন্য পর্দায় কিছু নাম্বার দেখানো হবে, সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। জানিয়ে রাখছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে আছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তিনি আমাদের সঙ্গে টেলিফোনে ভারত থেকে সরাসরি সংযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী সফরের সংবাদ সংগ্রহ করার জন্য আমাদের সহকর্মী তানজির এখন আছেন সেখানে। তানজিরকেও আমরা আমাদের সঙ্গে সংযুক্ত করব এবং তাতে করে সেখানকার খবরগুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। জি, ডক্টর সেলিম রায়হান, এবারে যেই কতগুলো চুক্তি হবে সেই চুক্তিগুলোর মধ্যে বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ে এবং সেখানে সমরাস্ত্র বিক্রয় সে বিষয়ে একটি সমঝোতা বা চুক্তি যাই বলেন না কেন, এবং সেটির জন্য ভারতের দিক থেকে একটি ঋণ দেওয়ারও কথা রয়েছে। কিন্তু আমি আপনার কাছে আসলে একটু বিশেষভাবেই জানতে চাই, আপনি যেহেতু দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক সহযোগিতার বিষয়ে গবেষণা করেন, এই সফর বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ। আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি এখন যে একটা ক্রান্তিকালের জায়গায় আছে। আমরা অনেক প্রবৃদ্ধি অর্জনের কথা বলছি এবং অনেক ধরনের বিনিয়োগের কথা বলছি। সেখানে কিন্তু ভারতের সাথে বাণিজ্য সম্পর্কটা আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারত আমাদের দ্বিতীয় প্রধান আমদানি উৎস চায়নার পরে, কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য কিন্তু ভারতে সেভাবে আমরা জানি যে সেক্ষেত্রে একটা বড় ধরনের মানে শ্লথ গতি আছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আসলে ভারতীয় বিনিয়োগ। আমাদের বর্তমান সরকার এবং আমরা জানি যে ধরনের একটা পরিকল্পনা আছে যে প্রবৃদ্ধির হারকে আরও বেশি মাত্রায় বৃদ্ধি করা, পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। সেখানে আমি মনে করি ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা ঘটনা হতে পারে আমাদের প্রধানমন্ত্রীর সফর, যেখানে উনি আজকে খুব সম্ভবত ভারতীয় বিনিয়োগকারীদের এবং ব্যবসায়ীদের সাথে উনি কথা বলবেন। তো আমি আশা করি সেখান থেকে একটা বড় ধরনের ফলপ্রসূ কিছু বের হয়ে আসবে। আপনি বলছেন যে আমদানি অনেক বেশি। হ্যাঁ, নানানভাবেই নানান কিছু আমদানি করতে হয় দেশ কাছের। ব্যবসায়ীরা যেখানে কম টাকায় পাবে, যেখানে পরিবহন খরচ কম হবে, সেখান থেকে তারা আনতে যাবে। আমদানি বেশি হতে পারে, কিন্তু রপ্তানি কেন শ্লথ হবে? আমদানি বিষয়টা অবশ্যই আপনি ঠিক বলেছেন যে ব্যবসায়ীরা যেখানে সবচেয়ে কম দামে পাবে সেখান থেকে আনবে এবং সেটাই করা উচিত আমাদের। এবং ভারত থেকে যে আমরা আমদানি করি, আমাদের গবেষণা আমরা দেখিয়েছি তার একটা বেশ বড় অংশ কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করে, কারণ আমাদের এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে হেল্প করে। আমরা ইভেন রপ্তানিতেও ভারত থেকে আমদানি জিনিস আমরা ব্যবহার করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন রপ্তানির বিষয়টা আসি ভারতের বাজারে, এবং আমরা জানি ভারত একটা বিশাল বাজার এই অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে, সেখানে আমাদের রপ্তানি বাণিজ্য কিন্তু আসলে সেই একটা যেরকম একটা আশা আছে যে আমরা ভেবেছিলাম যে আমরা অনেক বেশি রপ্তানি করতে পারবো। তো সেখানে আমরা দেখছি বেশ কিছু ধরনের সমস্যা আছে। আসলে সমস্যাটা আমরা আমাদের গবেষণা বিভিন্ন সময় দেখিয়েছি, দুতরফই আছে, আমাদের নিজেদের দিক থেকেও আছে, আবার ভারতের দিক থেকেও আছে। বিস্তারিত বলা যায় কি ধরনের সমস্যা? অবশ্যই, যেমন দুটো দিক থেকে আমি বলি যে ধরেন আমাদের নিজেদের দিক থেকে নিজেদের সমালোচনাটা আগে করে নেই, তারপরে ভারতের সমালোচনা আমরা অবশ্যই আমরা করব। নিজেদের দিক থেকে আমরা দেখে চেয়েছি যে এখন আপনারা জানেন যে আসলে রপ্তানি করাটার জন্য শুধু আপনি কম দামে দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কম দামে গুণগত মানসম্পন্ন জিনিস আপনি রপ্তানি করতে পারছেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় বাজারে আমরা যে পণ্যগুলো রপ্তানি করতে যাচ্ছি সেখানে ভারতের তরফ থেকে নানা ধরনের অভিযোগ আছে যে সেগুলো আসলে অনেক ক্ষেত্রে সঠিক গুণগত মানসম্পন্ন হয় না। এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যারা সার্টিফিকেট দিবে যে আপনার পণ্যের মান গুণগত ঠিক আছে কিনা, গুণগত মানসম্পন্ন কিনা, সেই সার্টিফিকেট অর্গানাইজেশন, যেমন আমরা জানি বাংলাদেশের বিএসটিআই আছে, অথবা যারা বিভিন্ন অ্যাফিলিয়েটেড যে অর্গানাইজেশন যারা এই ধরনের টেস্ট সার্টিফিকেটগুলো দেয়, ল্যাবরেটরিগুলো দেয়, তাদের সনদগুলোকে ভারত স্বীকৃতি দেয় না। তো সেক্ষেত্রে একটা সমস্যা আছে, আমাদের নিজস্ব যে ক্যাপাসিটির সমস্যা, এবং আমাদের এক্সপোর্টার যারা তারাও এনশিওর করতে পারছে কিনা প্রোডাকশন প্রসেসে যে আপনি গুণগত মান রক্ষা করতে পারছেন কিনা।
কিন্তু এটা হচ্ছে আমাদের দেশে, কিন্তু ভারতের বাজারে পণ্যের মান নিয়ে যখন কথা হলো তখন বলতে হয় যে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানি হয়। চা উৎপাদনের ক্ষেত্রে যেসব চা বাংলাদেশের মানুষ খেতেই পায় না, ভালোগুলো রপ্তানি হয়ে বিদেশে চলে যাচ্ছে এবং ঝালমুড়ি পর্যন্ত এখন আমেরিকা, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। তাহলে এই মানের প্রশ্নটা কতটুকু যৌক্তিক? মানের প্রশ্নটা খুবই যৌক্তিক, কারণ আমরা জানি যে বাংলাদেশের পণ্য, আপনি যে ইভেন রেডিমেড গার্মেন্টসের কথা বললেন, রেডিমেড গার্মেন্টস এখন একটা এস্টাবলিশ জায়গায় পৌঁছে গেছে, তারা কিন্তু ওই কমপ্লায়েন্সগুলো, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে পারছে। কিন্তু এটাও সত্য যে তাদের জন্য কিন্তু নানা ধরনের কেমিক্যাল টেস্ট রিপোর্ট তাদেরকে সাবমিট করতে হয়, যে আপনি যে জামাটা তৈরি করছেন সেখানে কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল ইউজ করেছেন কিনা। কারণ এই টেস্ট রিপোর্টগুলো প্রপারলি আমাদের এই প্রপার ল্যাব আছে কিনা, এগুলো কিন্তু যথেষ্ট আমরা আলোচনা করেছি রপ্তানিকারকদের সময়। আমরা এটাও জানি যে চিংড়ি রপ্তানি করার সময় বাংলাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন তারা ব্যান ইম্পোজ করেছে যে ক্ষতিকারক কেমিক্যাল অথবা ব্যাকটেরিয়া অথবা ওগুলো উপস্থিতির কারণে। বাংলাদেশের আম যাচ্ছে, এই যে এগুলো আমি মনে করি যে এগুলো হচ্ছে আমাদের জায়গা যেখানে আমরা আসলে, কিন্তু আজকেও আমি আজকে কয়েকদিন আগে ডেইলি স্টার একটা রিপোর্ট এসেছে, আপনারা দেখেছেন হয়তো, যে কলা এখন ব্যাগিং পদ্ধতিতে চাষ শুরু হয়েছে, যেটা একটা বড় একটা সম্ভাবনা খুলে দিয়েছে বাংলাদেশ যাতে বাইরে এই ধরনের ফ্রুটসগুলো রপ্তানি করতে পারে। তো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে আমাদের যে জায়গাটা সেটা আমাদেরকে সবসময় অ্যাড্রেস করতে হবে, এই দুর্বলতার জায়গাগুলো। এটা কোনো বিকল্প নেই। আমরা বলতে পারবো না যে না আমরা মানে কেমিক্যাল দেওয়া পণ্য আমরা রপ্তানি করতে চাইবো, সেটা কোনোভাবেই সম্ভব না। তো ভারতের বাজারের জায়গাটা এখন আসে যে ভারতীয় তরফ থেকে সমস্যাটা কোথায়। ভারতীয় তরফ থেকে যখন তারা এই সমস্যাগুলো তারা ধরেন নানা ধরনের অভিযোগগুলো করছে, ভারতের সমস্যাটা নিয়ে পরে একটু আলোচনা করি। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরেকজন আমাদের আমন্ত্রিত অতিথি যোগ দিয়েছেন, তিনি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, তৈরি পোশাক রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর তিনি সাবেক সভাপতি ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ ভারতের সঙ্গে যেই বাণিজ্য সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দুই সরকার প্রধান বলছেন যে সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে। আমরা একটু জানতে চাই যে অর্থনৈতিক সহযোগিতা অনন্য উচ্চতায় যাবে কিনা এই প্রসঙ্গে কথা হচ্ছিল। ডক্টর সেলিম রায়হান বলছেন যে আমদানি বেশি হচ্ছে ভারত থেকে, রপ্তানির গতি স্লথ, এবং রপ্তানির গতি স্লথ কেন সেটি বলতে গিয়ে তিনি দুতরফের সমস্যার কথা বলছেন। একটি হলো বাংলাদেশের দিক থেকে, অন্যটি হলো ভারতের দিক থেকে। বাংলাদেশের দিক থেকে তিনি অভিযোগ করছেন যে পণ্যের মান এবং যারা পণ্যের মান নির্ধারণ করে বাংলাদেশে, সেই সংগঠনের সার্টিফিকেট ভারত আমলে নেয় না। কি বলবেন আপনি? না, ধন্যবাদ। প্রথমে বলতে হয় যে নো ডাউট যে এই সফরটা বাংলাদেশের জন্য কতটুকু বেনিফিট আনবে আমি জানি না, বাট ইন্ডিয়ার জন্য কিন্তু অনেক বেনিফিট নিয়ে আসবে। এবং তার ওয়ান অফ দ্য রিজন হলো ইন্ডিয়া জানে ও কি কি চায়, তাদের ভিগারিয়াস এটার উপরে কিন্তু স্টাডি করা আছে ওদের। যদি আজকে আমি যদি বলি যে বাংলাদেশের যে ডেস্ক যেটা ইন্ডিয়াতে আছে, সেই ডেস্কে যে ভদ্রলোক যারা কাজ করছে তারা কিন্তু 1-2 বছর ধরে কাজ করছে না। সেম জেন্টলম্যান, সেম লোকরা ওখানে কিন্তু কাজ করে করে আজকে কিন্তু কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ কিন্তু এডিশনাল সেক্রেটারি, এই লেভেল পর্যন্ত চলে আসছে। এবং তার মানেটা কি, তাদের কাজই ছিল হলো বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়, কি ধরনের ট্রেড করা যায় এসব। এবং এগুলি করতে গেলে এই ডেস্ক নিয়ে যখন তারা কাজ করে তখন কিন্তু তারা বাংলাদেশের ক্যারেক্টার, বাংলাদেশের মানুষের নেচার, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের ব্যবসায়ী মেন্টালিটি, বাংলাদেশের জনগণ কি চায় এবং ইন্ডিয়া ওখানে কি কি ধরনের বেনিফিট নিতে পারে, এই স্টাডিগুলি কিন্তু ওদের পুরা করা। এবং এই স্টাডি করার কারণে যে জিনিসটা হচ্ছে যে ওদের যখন পলিসি মেকাররা বসে তখন তারা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ পেপার কিন্তু পাচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা কিন্তু এই জিনিসগুলি চাই এবং বাংলাদেশ থেকে এই জিনিসগুলি যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এই ধরনের ডায়ালগে আসতে হবে। কারণ বাংলাদেশের মানুষ এগুলি পছন্দ করে, বাংলাদেশের মানুষ তিস্তা চায়, বাংলাদেশের মানুষ এই পদ্মা সেতু এখানেও একটু ফান্ডিং চায়, বাংলাদেশের জনগণ গঙ্গা ব্যারেজের বেনিফিট চায় এবং বাংলাদেশের জনগণ এই ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য ওরা কিন্তু এগ্রেসিভ, ওরা কিন্তু ইন্ডাস্ট্রি করে, এবার ওদের এই ধরনের সাপোর্ট নাই, আমরা কিন্তু এগুলি অফার করতে পারি। সো দে হ্যাভ দিস কাইন্ড অফ রিসার্চ, দে হ্যাভ দিস কাইন্ড অফ স্টাডি। লেটস কাম আপ ইন দ্য আদার সাইড অ্যারাউন্ড। আমাদের এখানে আমাদের পলিসি মেকাররা যে যাচ্ছে
পলিসি মেকারের কিন্তু কোনো দোষ নাই, পলিসি মেকারের কিন্তু পেপার লাগবে, কারণ ওনারা তো অত এক্সটেন্সিভ স্টাডি করার মতন কিন্তু সম্ভব না, ইটস নট পসিবল। এটা কিন্তু যেমন রায়হান ভাই যে কাজগুলি করছে, উনি যে জিনিসগুলি জানবে, আমি কিন্তু অনেক জিনিস এগুলি জানবো না, কিন্তু আমি কিন্তু খালি ফোকাস ইন গার্মেন্টস, উনি কিন্তু ফোকাস ইকোনমি হোল। আবার ওনাকে যদি পার্টিকুলারলি খালি গার্মেন্টস সেক্টর নিয়ে বলা হয়, তখন উনি কিন্তু আবার আমার কাছে ফেল করবে। এটাই হলো স্বাভাবিক, কারণ আমার স্টাডি হলো এটার উপরে, আমার বছরের পর বছর, আজকে 32 বছর। ঠিক বাংলাদেশের ডেস্ক যখন ইন্ডিয়ার ব্যাপারে আসে, আপনি দেখেন এখানে এরকম কোনো আমাদের কোনো ডেস্ক নাই ব্যুরোক্রেসিতে যে যারা ইন্ডিয়া সম্বন্ধে ওরকম ডিটেইল স্টাডি করছে, যে আমরা আসলে ইন্ডিয়ার মানসিকতা কি, রাজনীতি কি, ইন্ডিয়ার লোকজন কি চায়, ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার কাছে কি চাই, আমরা ওটা নিতে গেলে ইন্ডিয়া আমাদের কাছে কি চাইতে পারে এবং ওটার জন্য আমরা কি বেনিফিট নিব, এই ধরনের কোনো স্টাডি নাই। তাতে গিয়ে কী হলো, আজকে যখন আমার নেত্রী যাচ্ছে, উনি কিন্তু অনেক কিছুই পরিষ্কার না, কিন্তু জাস্ট একটা সাইলেন্ট একটা যে ফিচার নিয়ে যাচ্ছে, উনি কিন্তু ওইটার উপরে উনি মনে করবে যে এটা পাইলেই বোধহয় আমি খুশি, হ্যাঁ এটা বলে বোধহয় আমাদের বেনিফিট হয়ে যাবে। আসলে এটা নাও হতে পারে, কারণ ওই ধরনের স্টাডি কিন্তু আমরা করি নাই। আমরা যে পেপারটা দিচ্ছি, যিনি পেপারটা রেডি করছেন, ওনার কিন্তু এই লাইনে এই ইন্ডিয়া সম্বন্ধে এবং হোল সেক্টর সম্বন্ধে কিন্তু ধারণা হয়তো হার্ডলি 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের। একজনের 30 বছর 40 বছরের স্টাডি রিপোর্ট আর আরেকটা হলো 1.5-2 বছর ইজ নট পসিবল। যে কারণে আমি বারবার বলি ক্যাপাসিটি বিল্ড আপ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব দুজনের সঙ্গেই। আমাদের সঙ্গে ভারত থেকে আমাদের সহকর্মী তানজির সংযুক্ত হচ্ছেন। সেখানে কি কি চুক্তি হলো, কি কি হলো একটু আমরা একটু জেনে নিই। তানজির, সকাল থেকে আজকে কি ধরনের কি কি চুক্তি বা সমঝোতা স্মারক সেখানে সই হয়েছে, বিশেষ করে আপনার কাছে আমি একটু জানতে চাইবো, যেহেতু আমাদের এই অনুষ্ঠান বীর সংলাপ, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি এই সফরে আজকের দিনে আপনার কাছে একটু জানতে চাইবো তানজির। এই মুহূর্তে কিন্তু যে হায়দ্রাবাদ ভবন, সেখানে কিন্তু প্রধান দুই শিল্পীর একটা বৈঠকে বসেছেন, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের মধ্যে কিন্তু বৈঠকটি চলছে। সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি বৈঠকটির রুদ্ধদ্বার বৈঠকটি চলছে এবং সেই বৈঠকটির পরই মূলত আসলে চুক্তি কিংবা সমঝোতা স্মারক, যেটাই আমরা বলছি না, সেগুলো বিষয় স্বাক্ষর হবে। আর অর্থনৈতিক বিষয়টাকে কিন্তু এবার বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে দুটি দেশের পক্ষ থেকে। আমরা দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বশেষ যে ব্রিফিংটি করা হয়েছিল, সেখানেও দেখেছি অর্থনীতির বিষয়টি কিন্তু বেশ ভাবে গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসা হয়েছে। এবং আমরা সেই জায়গায় আপনাকে একটু বলতে চাই যে এবারের যে সফর, সেই সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ আছে, বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়টিও নিয়ে কিন্তু তাদের মধ্যে আলাপচারিতা হবে বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু দুটি দেশ ঐক্যমত্যে পৌঁছাবেন বলে কথা শোনা যাচ্ছে। তারপর সবচেয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যে জিনিস সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, কানেক্টিভিটি, সেই আন্তঃযোগাযোগকে আরো বেশি শক্তিশালী করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ এই সফরের মধ্য দিয়ে আসবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি বিষয়কে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সেটি হচ্ছে জনযোগাযোগ। তারা মনে করছে যে দুটি দেশের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন যে জনযোগাযোগ বাড়ানোর মধ্য দিয়ে আসলে ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে সহযোগিতার সব ক্ষেত্রে আসলে অনেক বেশি উন্মোচিত হতে পারে। সেই জায়গা থেকে আসলে এবার অর্থনৈতিকভাবে এই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে তারা নিচ্ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, শোনা যাচ্ছে যে 35টির মতন চুক্তি এবং সমঝোতা স্মারক কিন্তু স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকটি শেষ হওয়ার পরপরই কিন্তু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হবে। এই মুহূর্তে আমি আপনাকে নিশ্চিত করব ঠিক কোন কোন বিষয়ে আসলে চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে। তবে যেটি আমরা জানতে পেরেছি যে ই বর্ডার হাটের বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছানোর একটি সম্ভাবনা রয়েছে। তথ্য সম্প্রচার সেখানে আছে যোগাযোগ প্রযুক্তির বিষয় আছে। এছাড়া তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সফরের শেষ দিন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 10 এপ্রিল তার সফরের শেষ দিনে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে ব্যবসায়িক প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে কিন্তু একটি বিজনেস ইভেন্টে তিনি মিলিত হবেন এবং সেখানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কিন্তু আছে। তাদের মধ্যে মূলত বাংলাদেশ এবং ভারতের যেসব ব্যবসায়ী বান্ধব পরিবেশ কিভাবে উন্মোচিত হওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে সেখানে সরাসরি কথা হবে বলে আমরা জানতে পেরেছি। এমনকি বাংলাদেশের যে ব্যবসায়িক চিত্র, সেটি ভারতীয় ব্যবসায়ীদের সামনে যেমন তুলে ধরা হবে, তেমনি ভারতের যে ব্যবসায়িক চিত্র, সেটি বাংলাদেশের ব্যবসায়ীদের সামনে তুলে ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং
বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্র তৈরির ক্ষেত্রে এই ইভেন্টটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কিভাবে বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়ানো যায় সেই বিষয়ে এবং বাংলাদেশ থেকে ভারতে কিভাবে বিনিয়োগ করা যাবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এই বৈঠকটিতে বেশ গুরুত্বপূর্ণ আলাপ হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে আসলে বলতে পারছি না যে চুক্তি কিংবা সমঝোতা স্মারক কি কি বিষয় শুরু হয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের আরো কিছু সময় অপেক্ষা করা লাগবে। কেননা দুই শীর্ষ নেতার আনুষ্ঠানিক বৈঠকের পরে কিন্তু দুই দেশের কর্মকর্তারা সম্মিলিতভাবে চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো সই করবেন এবং তারপর পরে একটি ব্রিফিং করবেন, দুটি দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা আসবে, তারপরে আসলে এই বিষয়গুলো চূড়ান্তভাবে আমরা তুলে ধরতে পারবো। হ্যাঁ তানজির, এই অনুষ্ঠানে হয়তো আমরা সেসব খবর আর জানাতে পারবো না, কিন্তু পরবর্তীতে আমাদের অন্যান্য খবরে কিংবা অন্যান্য অনুষ্ঠানে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে এই বিষয়ে আরো সর্বশেষ তথ্য জানিয়ে দেব। তানজির, আপনার সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর সেলিম রায়হান। দর্শক, একটা বিরতি নিতেই হচ্ছে, আমরা ফিরবো আরো বিশ্লেষণ নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আমাদের সঙ্গে আছেন জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং আছেন ডক্টর সেলিম রায়হান। ডক্টর সেলিম রায়হান, একটু শেষ করি। হ্যাঁ বলুন। তা আলটিমেটলি কি হচ্ছে দেখেন, বাংলাদেশে আমরা কিন্তু ইন্ডিয়াকে বিশ্বাস করি না, এরকম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, যে ইন্ডিয়া বোধহয় আমাদেরকে ঠকাইলো। আসলে আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ না করাতে কিন্তু এই জিনিসগুলি হচ্ছে। সেকেন্ড হলো, দেখেন ইন্ডিয়ার সাথে যে আমরা নেগোশিয়েট করতে পারি না তার কতগুলি উদাহরণ আমি দেই। যেমন বর্ডার গার্ড, দেখেন এখনও কিন্তু মানুষ মেরে চলতেছে, কিন্তু দিস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আজকে তিস্তা এখন পর্যন্ত এগ্রিমেন্ট সাইন হয় নাই, ওরা কিন্তু এটাকে সামনে নিয়ে ওদের ট্রানজিটটা কিন্তু আমরা দিয়ে দিলাম। আমরা কিন্তু সেখান থেকে ফিটাও পর্যন্ত ক্যালকুলেশন কইরা সেটাও যে আমরা নেগোশিয়েট করে আসবো, আমরা সেগুলি কিন্তু করতে পারি নাই। কিন্তু দিজ আর নট অনলি দ্য পলিটিক্যাল কমিটমেন্ট, বাট ইট নিডস যে এই যে স্টাডিগুলি কইরা এগুলি যখন ডিসকাশন হয় তখন কিন্তু মাইন্ডসেটগুলি প্রিপেয়ার করা যায়। আজকে আমরা বলি যে এক্সপোর্ট আমরা বাড়াইতে পারতেছি না, ওয়ান অফ দ্য মেজর রিজন ইন্ডিয়া কিন্তু কখনো সহজে ইম্পোর্ট করতে চায় না, ও কিন্তু ওর প্রোটেকশন সবসময় দিয়ে আসে, এবং বাংলাদেশ কিন্তু তার ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রোটেকশন ওই সেন্সে কিন্তু দেয় না। এবং ইন্ডিয়া প্রোটেকশন দিতে গিয়া যেগুলি করে সেগুলো হলো এই যে প্যারাটেরিফগুলি নিয়ে আসে, ওরা এক একটা স্টেটের এক এক ধরনের চার্জ নিয়ে আসে, এডুকেশন চার্জ, অমুক চার্জ। গার্মেন্টসকে বলা হলো ডিউটি ফ্রি, প্র্যাকটিক্যালি এটা ল্যান্ডেড যখন হয় তখন ইট বিকাম 17.5% ইন্টারেস্ট, এই ট্যাক্স পড়ে যাচ্ছে নানান ফর্মে। আবার ওই টেস্টিংয়ের নাম দিয়া পোর্টের মধ্যে জিনিস কিন্তু থেকে যাচ্ছে অনেক দিন ধরে, 8 দিন 10 দিন, কিন্তু ওই ওদের টেস্টিং ইনস্টিটিউটে গিয়ে কিন্তু টেস্ট করে আয়না তারপরে ক্লিয়ার করতে হবে। ওয়ারাজ বাংলাদেশ ইন্ডিয়ার থেকেও কিন্তু অনেক বেশি এক্সপোর্ট করে গার্মেন্টস, একটা গার্মেন্টসের কথাই বলি, এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডিয়ার থেকে কিন্তু মাচ সুপেরিয়ার ইন দ্য কোয়ালিটি, ইন আওয়ার কমিটমেন্ট, ইন আওয়ার প্রফেশনালিজম, এটা কিন্তু স্বীকৃত। এবং তারপরেও দেখা যায় যে আমাদের জিনিস যখনই একটু ওদের হয়ে যায়, জিনিস যাওয়া শুরু করে, তখনই ওরা একটা নানান উসুলটা দিয়ে কিন্তু নানান জিনিস নিয়ে আসে। এখন এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু ইন্ডিয়ার জায়গায় রাইট। কেন আমি বলি, বিকজ ও কিন্তু ওর ইন্টারেস্ট দেখতেছে, এবং ও ইন্টারেস্ট দেখার মতন কিন্তু ওর পর্যাপ্ত ওয়ার্ক করা আছে, কিন্তু যেটা আমাদের দেশে কিন্তু সেই জিনিসগুলি আর না। ওই যে একবারটা পলিসি হইলো, যাওয়া শুরু হইলো, এরপরে যে প্রবলেম কি হচ্ছে এটা নিয়ে যে আবার আমরা চক ডাউন করবো আমাদের মিনিস্ট্রি লেভেলে, আমাদের ব্যুরোক্রেসি লেভেলে, এবং সেগুলি যে আবার আমরা সামনে নিয়ে আসবো, ওগুলি প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত ফার্দার অন্য আরেকটা নিয়ে ডিসকাশন করবো, এই জায়গায় কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের একটু ফোন নেই। হ্যাঁ প্লিজ। জি দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন, বলুন। আমি দিনাজপুর থেকে বলছি। জি, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে বেশিরভাগ সুবিধা নেয় হচ্ছে ইন্ডিয়া, ভারত।
আর সরকার মনে হয় আমাদের ভারত সরকারের প্রতি একটু দুর্বল মনে হয়, কারণ আমরা যেগুলো চুক্তি দেখি তার বেশিরভাগ ক্ষতি বাংলাদেশেরই হয়, প্রফিটটা বেশিরভাগ ইন্ডিয়ারই হয়। এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা আমি জানতে চাচ্ছিলাম। এই জিনিসটাই যেমন আমি বলতেছিলাম যে এটা কিন্তু আমাদের মাইন্ডসেট, এটা কিন্তু আসলে কিন্তু ইন্ডিয়ার দোষ না। আবার অন দ্য আদার হ্যান্ড সরকারের, যদি আমি পলিসি মেকারের কথা বলি, আমি যদি আমার নেত্রীর কথা বলি, প্রধানমন্ত্রীর কথা বলি বা ওনার মন্ত্রী পরিষদ বলি, এটা কিন্তু ওনাদেরও একটা দোষ না। ইন্ডিয়ার মতন দেশের সাথে থাকা এবং ওর সাথে ওর যে ইকোনমিক গ্রোথ হচ্ছে, এটার সাথে আমাদের থেকে আমাদের ইকোনমি গ্রো করার কিন্তু বিরাট অপরচুনিটি রয়ে গেছে। কিন্তু ইটস এ ব্লেসিং ইন দিস গাইজ। কিন্তু কোশ্চেনটা হলো যে আমি যদি আমার নেগোসিয়েশন পাওয়ারটা না বাড়াইতে পারি, আমি যদি আমার স্টাডিগুলি পর্যাপ্ত না করি, তাহলে আমি আমার নেগোসিয়েশন পাওয়ার বাড়বে না। আর সেগুলি যদি না করি তাহলে আমি কিন্তু ঠকবো। জি, এটার জন্য দে আর নট রেসপন্সিবল। সো উই হ্যাভ টু ওয়ার্ক আউট হিয়ার। আজকে এতগুলো ব্যবসায়ী গেছে, আর দে রিয়েলি প্রিপেয়ার যে তারা কেন গেল, নাকি তারা খালি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গেল? এবং এই জিনিসগুলি কিন্তু এখন প্রশ্নবোধক হয়ে আসবে এই জন্য যে বাংলাদেশ এখন একটা ম্যাচিউরড কান্ট্রির দিকে কিন্তু চলে আসতেছে। এখন কিন্তু কেউ বাংলাদেশকে আর আন্ডার ডেভেলপ কান্ট্রি, বাংলাদেশ গরিব এই হিসাবে কেউ ট্রিট করবে না। এখন বাংলাদেশ ইজ এ লোয়ার মিডল ইনকাম গ্রুপ, এবং আমরা মিডল ইনকামের দিকে যাচ্ছি, পৃথিবীর সবাই এটা বিশ্বাস করে, এবং বাংলাদেশের ইকোনমি কিন্তু সেটা প্রমাণ করছে। এখন সেখানে আমার ম্যাচিউরিটি লেভেল যদি না বাড়ে, আমি মনে করি এটা দুর্ভাগ্য হয়ে যাবে। এবং এখন কিন্তু আমাদের সবাইকে কেয়ারফুল হতে হবে, এবং আমাদের কিন্তু এখন স্টাডিতে আসতে হবে, এবং আমরা আসলে কি চাই, কার থেকে কি চাই, আমরা আসলে আমাদের সক্ষমতা কি। ইন্ডিয়া আমরা কি কি প্রোডাক্টগুলি এক্সপোর্ট করবো বলেন তো দেখি? গার্মেন্টস ছাড়া, ব্যাটারি, কিছু ফার্মাসিউটিক্যাল, আমার কিন্তু সেই পর্যাপ্ত প্রোডাক্টও কিন্তু নাই। আবার দেখা যাবে কিছু কিছু প্রোডাক্ট রয়ে গেছে যেগুলি কিন্তু আসলে আমরা, যেন আপনি বলতেছিলেন যে ফুড আইটেম, কিছু কিছু, হ্যাঁ, যে চানাচুর বলেন, অমুক বলেন, হ্যাঁ, এগুলো যেতে পারে, মাছও, বাট হলো কি যে আমার প্রিপারেশনটা কিন্তু লাগবে। জি, এবং ইন্ডিয়ার যদি ইন্ডাস্ট্রিও এই দেশে আসে, সেটাও কিন্তু নাথিং রং। কিন্তু কথাটা হলো ওটার থেকে আমি কি বেনিফিট নিব, আমি কি চাই। ইন্ডিয়া যদি ইন্ডাস্ট্রি করে আর ওয়ার্কারও যদি ওখান থেকে নিয়ে আসে, তাহলে আমার কোনো বেনিফিট হবে না। আমি ট্রানজিট দিব, ট্রানজিটে আমি বেনিফিট নিব। শিল্প নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু ডক্টর সেলিম রায়হানের কাছ থেকে একটু বিশ্লেষণ নিয়ে নিই। Please. উনি জনাব আনোয়ারুল আলম চৌধুরী বলছেন যে বাংলাদেশের যথেষ্ট গবেষণা এবং যথেষ্ট প্রস্তুতি থাকে না। কি বলবেন আপনি? এটা কিছুটা হয়তো ঠিক, কিছুটা পুরোটা ঠিকও না। আসলে গবেষণা হচ্ছে, অনেক বিষয়ে গবেষণা হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে যে বাংলাদেশের পলিসি মেকাররা, তারা এখন যে জেনারেশনের পলিসি মেকার এবং বাংলাদেশ যে ফেজে আছে, বাংলাদেশে কিন্তু পূর্ব অভিজ্ঞতা খুব শক্তিশালী না এই ধরনের ট্রেড নেগোসিয়েশন করা। অথবা এখন আমরা জানি যে বাংলাদেশে আগের পলিসি মেকারদের যে ধরনের একটা মাইন্ডসেট ছিল, গবেষণা আছে কিন্তু নেগোসিয়েশন ক্যাপাসিটি নাই। না, আমি এখানে যে সাথে সরলীকরণ করা ঠিক হবে না। বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ফেজ বাংলাদেশ পার হয়ে এসছে, যে এক ধরনের পর দেশ নির্ভরশীলতা, সেখান থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, এবং এখন আমরা অনেকটাই বহির্মুখী, এবং আমরা জানতে চাই যে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিনিয়োগ আসুক। ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক কিন্তু সবসময় একটু জটিল আমার কাছে মনে হচ্ছিল। যে আপনারা জানেন যে ভারত থেকে যখন বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশে এসেছিল, টাটার যে বড় একটা বিনিয়োগ প্রস্তাব, ওই সময় সরকার কিন্তু তারা কিন্তু তখন সিদ্ধান্ত নিতে পারেনি যে কী করবে, ওই বিনিয়োগটা নেবে কি নেবে না। অনেক ধরনের বিষয় ছিল, গ্যাসের প্রাইস কী করবে, অন্যান্য বিষয়। তো শেষ পর্যন্ত ফাইনাল যে জিনিসটা আপনি তুলে ধরেন, সেটা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না যে ভারতীয় বিনিয়োগকে আপনি আলটিমেটলি অ্যালাউ করবেন কি না। এখন আমার মনে হয় সেই অবস্থাটা নেই। এখন একটা ম্যাচুরিটি জায়গায় এসছে, একটা ম্যাচুরিটি প্লাস একটা আগ্রহের জায়গাও এসছে। আপনি এটা বুঝতে হবে যে আগে আমার মনে হয় আগ্রহটাও কম ছিল, এবং এক ধরনের একটা কনসেপচুয়ালি জিনিসটা তার ক্লিয়ার ছিল না। কিন্তু স্টাডির যে বিষয়গুলো আমি পুরোপুরি একমত পারস ভাইয়ের সাথে, যে আসলে পুরো এই ধরনের এগ্রিমেন্টে অথবা এই ধরনের নেগোসিয়েশনে যাওয়ার আগে আপনাকে ভালো হোমওয়ার্ক করতে হবে। এবং বাংলাদেশে আমি মনে করি যে হোমওয়ার্কগুলো অতীতে কিন্তু খুব ক্লিয়ার থাকতো না, এবং এক ধরনের একটা স্বল্প প্রস্তুতি নিয়ে যাওয়া হতো। এইবার আমি যতটুকু শুনেছি, আমি ফুলি ইনফর্ম না, যে কিছুটা হলেও প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো কোনো জায়গায়। কিন্তু আমার মনে হয় যে এটা একটা প্রসেস হিসাবে দেখতে হবে। এটাকে এমন না যে আমরা ভারতের সাথে এই প্রথম এই শেষ আমাদের নেগোসিয়েশন এবং এরপর আর কখনো কিছু হবে না। এটাকে মনে করতে হবে একটা নিউ ফেজে আমরা কিন্তু এন্টার করছি এখন, যেই ফেজটা হচ্ছে যে আমরা বড় স্কেলের বিনিয়োগ চাচ্ছি।
আমরা ভারতের সাথে শুধুমাত্র বাণিজ্য না, আমরা কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি ট্রেড, দেন নানা ধরনের রোড কানেক্টিভিটি, ট্রান্সপোর্টেশন, ইভেন আমরা মহাকাশেও যে বিভিন্ন ধরনের স্পেসের জায়গাতে, ইন্টারনেটের জায়গাতে অনেক ধরনের সহযোগিতা। আপনি তো প্রতিরক্ষার জায়গাটা বললেন, সেই জায়গায় আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ খুব কম কমেন্ট করার। তারপর আমি একটা আপনাকে তথ্য দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে এত সহজ না। আজকে ডেইলি স্টার একটা সুন্দর রিপোর্ট এসছে, সেখানে হচ্ছে যে ভারতে যে লাইন অফ ক্রেডিট, যেটা এখন আমরা $3 বিলিয়ন পেয়েছি আগে, তার বেশিরভাগই কিন্তু ইমপ্লিমেন্টেড প্রপারলি করা যায়নি। ডেইলি স্টার রিপোর্ট করছে, আপনারা জানেন যে ডেইলি স্টার এইসব ক্ষেত্রে সাধারণত একটু বায়াসড, লেস বায়াসড অথবা ওই ধরনের আনবায়াসড রিপোর্ট দিতে চায় এইসব জায়গায়। সেখানে তারা বলছে যে বেশিরভাগ সমস্যা কিন্তু বাংলাদেশের তরফ থেকে, কারণ অনেক ক্ষেত্রে তারা ডিসিশন নিতে পারেনি গভর্নমেন্ট যে কোথায় খরচ করবে, কীভাবে করবে। একটা সহজ উদাহরণ হচ্ছে, একদম স্পেসিফিক উদাহরণ হচ্ছে, আমি যে আপনাকে শুরুতে বলছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার, ওই লাইন অফ ক্রেডিটের একটা অংশ কিন্তু ছিল যে বিএসটিআর ক্যাপাসিটি কীভাবে স্ট্রেনথেন করা যায়। সেই ক্ষেত্রে প্রোগ্রেস হচ্ছে সবচেয়ে স্লো। তো আমি যেটা বলছি, কিন্তু আপনারা জানেন যে ভারত আরও $5 বিলিয়ন লাইন অফ ক্রেডিট তারা দিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা, এবং সেই ক্ষেত্রে ওই $5 বিলিয়ন মধ্যে একটা বড় অংশ আছে, প্রায় $4.5 বিলিয়ন, যে স্পেশাল ইকোনমিক জোনে যেখানে ভারতীয় বিনিয়োগ, দেন রোড কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট এবং পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাতে, আর $500 বিলিয়ন আমি শুনছি যে প্রতিরক্ষার সরঞ্জামাদি কেনার জন্য। আমাদের সমস্যাটা কিন্তু সেখানে রয়ে থাকবে, অবশ্যই রয়ে যাবে। ওই সমস্যাটা, যে সমস্যাটা হচ্ছে যে আমরা আসলে ঠিক মতো অর্থটা ব্যবহার করতে পারি কিনা। আর আরেকটা জায়গা আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা যেটা হয়েছে, যে এই ভারতীয় অর্থ আনার ক্ষেত্রে, যে অর্থ কিন্তু আমরা যদি চায়না থেকেও আনি, জাপান থেকেও আনি, সমস্যাটা কিন্তু ওই জায়গায় থেকে যাবে। যখন বায়োল্যাটারালি আমরা এই ধরনের ঋণ নেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সুদের হার যদিও কম, 1% মতো, তো টাইট যেটা হচ্ছে, অথবা টাইট যে গ্র্যান্ট অথবা লোন, সেখানে হচ্ছে যে আপনার বেশিরভাগ জিনিসপত্র কিনতে হবে ভারত থেকে, এবং তাদের যে এক্সপার্টিস সেটাও নিতে হবে ভারত থেকে। তো এই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে আরও যে বার্গেনিং স্কিলটা, নেগোসিয়েশনের জায়গাটা আরও বেশি শক্তিশালী করা দরকার, যে আমি ঋণ নিতে পারি, কিন্তু আমার অপশনটা আরও মাচ বেটার হওয়া উচিত, বিগার হওয়া উচিত, যেখানে আমি অন্য সোর্স থেকে খরচের যে ক্যাপাসিটি, এটা আমরা জানি যে আমাদের বাজেটের খরচ করার ক্ষেত্রে আমাদের সমস্যা আছে। আবার আপনার কাছে আসবো, জনাব আনোয়ারুল আলম চৌধুরী। পারভেজ, আপনি বলছেন ভারতের শিল্পের কথা বলছেন। আমরা জানি জওহরলাল নেহেরু, ওনার সময় থেকেই ভারত শিল্পের দিকে ঝুঁকেছে। টাটাকে তখন তারা ইস্পাত কারখানা করতে দিয়েছে, এবং এখন সম্ভবত ভারত পৃথিবীতে একটি শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হতে চায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের কি হতে পারে, বাংলাদেশের অবস্থান এখন? মানে আমাকে কিন্তু এই জন্য আমি বারবার বলি, স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ভারতকে স্পেশাল ইকোনমিক জোন দিলাম, আমি কিন্তু আমার ইন্টারেস্ট দেখব। আমি বলতেছি বাংলাদেশে ইন্টারেস্ট। ভারত তার ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ করার জন্যই কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সেখান থেকে কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে? এক হলো ট্যাক্স পেতে পারে গভর্নমেন্ট, দুই হলো বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এখন আমার কি সেই ধরনের প্রিপারেশন আছে? আমি কি সেই জিনিসগুলি কি চাচ্ছি? কারণ আমি যতটুকু শুনছি যে ওদের কথা হলো যে ওরা বাইরের থেকেই কিন্তু ওদের ওয়ার্কার নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু আমার কোনো বেনিফিট কিন্তু হচ্ছে না। আমি যে তাকে ইকোনমিক জোনগুলি দিব, কিসের জন্য দিব? এবং আমি যেটাই এখানে দেই না কেন, আমাকে কিন্তু আমার ইন্টারেস্ট দেখতে হবে। খালি আমি এখানে স্টিল বানালাম, এটার জন্য কিন্তু আমার ইকোনমিক জোন করে কোনো লাভ নাই। আমি কিন্তু চিন্তা করব যে আমি এখানে কার ইন্ডাস্ট্রি এখন করতে পারি কিনা, যেটাতে আমারও টেকনোলজিক্যাল নো হাওয়ার একটা ডেভেলপমেন্ট আমি পাবো। একটা কার ইন্ডাস্ট্রি যদি হয়, ওর যতগুলি কম্পোনেন্ট, ইট হ্যাজ অ্যাবাউট 2400 কম্পোনেন্ট আছে। কিছু কিছু জিনিস কিন্তু তখন বাংলাদেশে কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ করবে। এবং এই যে জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় নিতে হবে। তাহলে আপনি বলছেন যে ভারত যদি বাংলাদেশে বড় শিল্প করে, তাহলে বাংলাদেশে ব্যাকলিংকেজ শিল্প, অফকোর্স আমাকে কিন্তু আমি আমার ওই ইয়াটা চিন্তা করব, ইন্টারেস্টটা চিন্তা করব। কারণ আমি যদি দেখি যে এখানে বাংলাদেশকে হাব করা হচ্ছে হলো জাস্ট অ্যাসেম্বল একটা, আর কোনো কিছু না, এবং এখান থেকে সমস্ত কিছু বাইরে নিয়ে যাবে, এখানে ওয়ার্কারও বাইরে নিয়ে যাবে, এখানে রেমিটেন্সও বাইরে, তাহলে কিন্তু আমার কোনো বেনিফিট কিন্তু আমি প্র্যাকটিক্যাল অর্থে আমি দেখি না। আমি অ্যাজ এ এন্টারপ্রেনার আমি কিন্তু এটা কিন্তু দেখি না। কিন্তু আমাকে কিন্তু এই জিনিসগুলি দেখতে হবে, এবং আমি বলতে বোঝাচ্ছি আমার দেশকে কিন্তু আমার ইন্টারেস্ট দেখতে হবে। ভারত কিন্তু ভারতের ইন্টারেস্ট দেখতেছে। সো আজকে কিন্তু এই জিনিসগুলিকে আইডেন্টিফাই করে নিয়ে আসা উচিত, যে স্টাডি করে যে কি জিনিস আমরা আসলে কাকে দিব এবং কেন দিব, এবং আমি কি বেনিফিটটা নিব।
আমি যদি আমার বেনিফিট না নিতে পারি তাহলে কিন্তু ওদের দোষ নেই কিন্তু। ইউ গট দ্য পয়েন্ট? এবং এটাই কিন্তু আমি বলার চেষ্টা করতেছি যে আমাদের আসলে পর্যাপ্ত হোমওয়ার্ক হচ্ছে না। আজকে ব্যবসায়ীরা গেছে, কেন গেছে? ও কি করবে? মানে ওর কি সে প্রিপারেশন আছে? ও কি ওখানে ইন্ডাস্ট্রি করতে চায়, না ও ওখানকার ইনভেস্টমেন্ট এখানে আনতে চায়, নাকি ওখানে এক্সপোর্ট করতে চায়? কি মানে এই যে জিনিসগুলি, এইগুলি কিন্তু আমাদেরও, আমি কিন্তু আমাদের কথা বলতেছি, মানে যারা আমরা ব্যবসায়ী, আমরাও কিন্তু পর্যাপ্ত সেই স্টাডিগুলি কিন্তু করছি না। এবং আজকে যখন আমি করব, আজকে যখন ইকোনমিস্টরা করবে, আজকে যখন গভর্নমেন্ট ব্যুরোক্রেসি করবে, এবং আমরা যৌথভাবে যখন এই জিনিসগুলিকে প্ল্যাটফর্মে আনতে পারবো, দেন আমি কিন্তু বেনিফিটটা নিতে পারবো। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আজকে দেন ট্রানজিট, সুইজারল্যান্ডের মতন দেশ, তাদের জিডিপির 12% কামস ফ্রম দ্য ট্রানজিট। ওই ফ্রান্সের থেকে গাড়ি গেলেও ইনকাম করে, ইটালির থেকে গেলেও সে ইনকাম করে, জার্মান থেকেও কিন্তু ওর ওখান থেকে যাচ্ছে। অথচ আমি আমার ট্রানজিটে রাস্তা বানানোর, ইনফ্রাস্ট্রাকচার বানানোর, সেটারও কিন্তু টাকাটা আমি নিতে পারতেছি না। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি কিন্তু ক্ষতিগ্রস্তই কিন্তু হচ্ছে। কিন্তু আজকে ইন্ডিয়া, বাংলাদেশ তো এতটুকু একটা দেশ, ওর জন্য তো এমন কিছু না, বাট ওর জন্য ভেরি ইম্পর্টেন্ট যে এটা 16 কোটি মানুষ, যার ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম ইজ গ্রোয়িং ভেরি ভেরি ফাস্ট, যার অলরেডি পিপিপি বেসিসে $660 বিলিয়ন তার জিডিপি, এবং যে 2030-তে 1.3 ট্রিলিয়নে যাবে। ইটস এ বিগ মার্কেট, এবং যাদের পারচেজিং পাওয়ার বেড়ে যাচ্ছে, এবং দে আর স্পেন্ডার। আমরা কিন্তু খুব স্পেন্ডার, ইন্ডিয়া সেভার্স, আমরা কিন্তু সেভার্স না। সো ইটস এ বিগ মার্কেট ফর দেম। বিরতি নিতে হবে, আমরা বিরতি থেকে ফিরে এসে কে কার বাজার হবে এ নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিসংলাপে। ডক্টর সেলিম রায়হান, তাহলে কে কার? আমি একটা শেষ করি, তারপর ওনার কাছে যান। সেটা হলো বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। বাংলাদেশকে কিন্তু বড় বাজার। বাংলাদেশকে কিন্তু ইন্ডাস্ট্রি বেস কান্ট্রি হতে হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং আমাকে যদি ইন্ডাস্ট্রি বেস, আমি কিন্তু সার্ভিস সেক্টর কান্ট্রি হলে আই ক্যানট সার্ভাইভ, আই ক্যানট ক্রিয়েট দ্য এমপ্লয়মেন্ট। এবং সেটা বাংলাদেশের জন্য ইন্ডাস্ট্রি যদি করতে হয়, সেটাকে প্রোটেকশন দেওয়া, সেই ইন্টারেস্টকে কীভাবে আমরা ক্যাটার করব, সেটা ওয়ার্কআউট করেই কিন্তু তারপরে আমরা কিন্তু অন্যান্য দেশের সাথে ডিসকাশন আমাদের করতে হবে, কিন্তু নেগোসিয়েশন করতে হবে। মাথায় রাখতে হবে, ইট ক্যানট বি এ ট্রেডিং কান্ট্রি, ইট হ্যাজ টু বি এ ম্যানুফ্যাকচারিং বেস নেশন। জি, বাংলাদেশ কি তাহলে শিল্প গড়বে, নাকি অন্যের শিল্পের বাজার হবে? না, আমার মনে হয় প্রশ্নটা খুবই সরলীকৃত প্রশ্ন। আজকের দুনিয়াতে শিল্পের ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আপনি কি সব কিছুই কি নিজে তৈরি করবেন, নাকি আপনি একটা তৈরির একটা প্রসেসের চেইনেও পার্ট হতে পারেন। বাংলাদেশের গার্মেন্টস কিন্তু একটা গ্লোবাল ভ্যালু চেইনের পার্ট। আমরা কিন্তু গার্মেন্টসের, আমরা যতই বলি না কেন যে আমাদের অবশ্যই এটা গর্বের বিষয়, কিন্তু তারপরে এটা বুঝতে হবে যে আমরা কিন্তু পুরো চেইনের একটা জায়গায় আমরা কন্ট্রিবিউট করি, কিন্তু তার ডিজাইন থেকে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। এবং ইভেন আমাদের শেষে যখন আমরা বাইরে মার্কেটিং সেলিংয়ে সেখানেও কিন্তু আমাদের কন্ট্রিবিউশন খুব কম, জাস্ট সিম্পলি ম্যানুফ্যাকচারিং পার্টটুকু। তো এটা তো নিয়ে আমরা খারাপ কিছু বলছি না যে গার্মেন্টস খুব খারাপ কিছু করছে। তাহলে আমরা কেন শঙ্কিত যে অন্য কোনো ইন্ডাস্ট্রি আসলে? পূর্ব এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশে কিন্তু অভিজ্ঞতা হচ্ছে গ্লোবাল ভ্যালু চেইনের মধ্যে ইন্টিগ্রেটেড হওয়া। তারা কিন্তু ইলেকট্রনিক্স বলেন, অন্যান্য ইন্ডাস্ট্রিজগুলো বলেন, তারা কিন্তু সমস্ত কিছু নিজের দেশে তৈরি করে তারা করেনি। পার্টস অ্যান্ড কম্পোনেন্টস তারা বাইরে থেকে ইম্পোর্ট করেছে, অ্যাসেম্বল করেছে, নিজের ভ্যালু অ্যাড করেছে, আবার ওটাকে এক্সপোর্ট করেছে। আমি এর মধ্যে খারাপ কিছুই দেখি না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে আপনি এটা পুরো প্রসেস করার মাধ্যমে আপনি এমন কিছু সৃষ্টি করতে পারছেন যে নিজের দেশের মানুষ কর্মসংস্থান পাচ্ছে, এবং পাশাপাশি যে ওই ইন্ডাস্ট্রিগুলোর সাথে যে কিছু লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো গ্রো করছে। দেশে যে স্পেশাল ইকোনমিক জোনগুলো কথা বলছি, এটা বুঝতে হবে যে আমি আসলে যে পয়েন্টটা শুরুতে বলছিলাম যে আমরা একটা নিউ ফেজে এন্টার করেছি বাংলাদেশের পুরো বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, আইডিয়ার ক্ষেত্রে, কনসেপ্টের ক্ষেত্রে। আগে কিন্তু আপনার এই ধরনের স্পেশাল ইকোনমিক জোনের কনসেপ্ট অত শক্তিশালী ছিল না, আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো ছিল। কিন্তু ধরুন এবার আমরা একটা শুনতে পাচ্ছি, যেটা আমরা জানি, যেটা পরিকল্পনা যে 2030 সালের মধ্যে 100টা স্পেশাল ইকোনমিক জোন করা, এবং যেখানে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে এসব জায়গায়।
এবং আমাদের জমি নিয়ে এবং নানা ধরনের ইউটিলিটিস নিয়ে ইনফ্রাস্ট্রাকচার অনেক ধরনের কমপ্লেন আছে, সেগুলোকে সমাধান করা। তো সেখানে যদি আমরা ওই ধরনের একটা ডাইভার্সিফাইড ম্যানুফ্যাকচারিং সেক্টরকে প্রমোট করার জন্য আমরা বিনিয়োগগুলোকে আনতে পারি, উই শুড ওয়েলকাম দেম। এবং অবশ্যই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না কোনো ধরনের আমাদের সংকোচ থাকা দরকার। তো যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী গেছেন এবং আমাদের ব্যবসায়ী প্রতিনিধি দল গেছেন, আমাদেরকে একটা এক্সাম্পল ক্রিয়েট করার মতো বিনিয়োগ আনা দরকার এই মুহূর্তে। কারণ আমরা যাদেরকে ফলো করতে পারি অন্য বিনিয়োগকারীরাও, আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত ওই বৃহৎ মাত্রায় বড় ধরনের বিদেশি বিনিয়োগ কিন্তু এখনও সেভাবে নেই, যাকে দেখে আমরা এক্সাম্পল বলতে পারি যে না, এই কোম্পানিগুলো বাংলাদেশে এসছে, তারা বিনিয়োগ করছে এবং অন্যরাও তাদেরকে দেখে ফলো করতে পারে অন্য দেশের। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শুধু প্রতিশ্রুতি না যে বিনিয়োগকারীরা আসবেন, অনেকদিন ধরেই শুনছি আমরা বিনিয়োগকারীরা আসবেন, তো শেষ পর্যন্ত এখন পর্যন্ত রিয়েলাইজ করা যে না, আমরা দেখতে চাই ভিজিবল যে একটা ইম্প্যাক্ট অথবা ঘটনা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আসতে হবে। দর কষাকষি যে জায়গাটুকু, এটা আমি মনে করি একটা চলমান প্রসেস। আমাদের যারা পলিসি মেকাররা আছেন তাদেরকে সাপোর্ট করার মতো সিভিল সোসাইটি, ব্যবসায়ীরা যারা আছেন, তারা একটা জায়গা কিন্তু আসতে হবে যে তারা একজনকে হেল্প করতে পারে। যে আমরা তো জানি যে ব্যবসা করবে ব্যবসায়ীরা, বাণিজ্য করবে ব্যবসায়ীরা, বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা, তো দর কষাকষি জায়গাটা কিন্তু করেন পলিসি মেকাররা। কারণ টেবিলগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি পলিসি মেকাররা বিভিন্ন মিনিস্ট্রি থেকে এবং ইন্ডিয়ান পলিসি মেকাররা তাদের বিভিন্ন মিনিস্ট্রি থেকে তারা দর কষাকষি করছেন। যদি ডিলিঙ্কড হয়ে যায়, অর্থাৎ পলিসি মেকাররা যা চিন্তাভাবনা করছেন আর ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা তাদের চিন্তাভাবনা যদি বড় ধরনের পার্থক্য থাকে এবং সিভিল সোসাইটি তাদের গবেষণা থেকে বড় পার্থক্য থাকে, তাহলে কিন্তু আসলে পলিসি মেকাররা সেইভাবে কিন্তু ওই টেবিলে প্রপারলি কিন্তু নেগোশিয়েট করতে পারবেন না। এই সমস্যা বাংলাদেশে দীর্ঘদিনই ধরে আছে। আমি মনে করি ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার, ইটস এ প্রসেস, চলতে থাকবে এবং এটা করতে হবে এবং আরও বেশি খুব সম্ভবত মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কি করা যায়, পরামর্শ কি? পরামর্শ হচ্ছে যে আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের পলিসি মেকারদের যে আমরা এর আগে অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করা। এটা হয় কি, ট্রেনিং প্রোগ্রামগুলো যদি বাস্তবসম্মত না হয়, যদি আপনি লিঙ্ক করতে না পারেন যে রিয়েল প্রবলেমসগুলো কি, তাহলে কিন্তু দেখা যায় জাস্ট ট্রেনিং নেওয়া হলো এবং পলিসি মেকাররা যারা ট্রেন্ড হলেন, ধরেন আমি যদি মিনিস্ট্রি অফ কমার্সকে বলি একটা রিলেভেন্ট মিনিস্ট্রি, দেখা যায় সেই লোকগুলো কিছুদিন ট্রেনিং নেওয়ার পরে অন্য মিনিস্ট্রিতে তারা ট্রান্সফার হয়ে গেলেন। আপনি কিন্তু ওই রিয়েল নলেজটা, যে হিস্ট্রি অফ যে তাদের যে অ্যাকুমুলেটেড যে নলেজটা, সেটা কিন্তু আপনি রিটেইন করতে পারছেন না। আমার মনে খুব দরকার যে বাংলাদেশে, যেটা পারভেজ ভাই কিন্তু একটা শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, ইন্ডিয়াতে দেখা যাবে যে একজন লোক দীর্ঘদিন ধরে কাজ করছেন একটা জায়গায়, তাই স্পেশালাইজড হয়ে গেছে। বাংলাদেশে মিনিস্ট্রিগুলো দেখা যায় একজন যদি যখন স্পেশালাইজড হয়ে যাচ্ছে, তখন হয়তো আমরা মনে করতে তার সময় হয়ে গেছে ট্রান্সফার হওয়ার। আসলে এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের সরকারের কিন্তু এদিকে খুব গভীর নজর দেওয়া দরকার। ইন্ডিয়া অলরেডি একটা কাজ করেছে, তারা একটা পুল অফ মিনিস্ট্রিজ করেছে, যে রিলেভেন্ট মিনিস্ট্রিজগুলোর মধ্যে ট্রান্সফারও হয়, তার রিলেভেন্ট মিনিস্ট্রিজ মধ্যে ট্রান্সফার হবে। বাংলাদেশের পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর দ্বিতীয় সবসময় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কারেন্ট যে ইস্যুসগুলো হচ্ছে সেগুলোর সাথে কতটুকু ওয়াকিবহাল। রিজনাল ইন্টিগ্রেশন যে আমরা কথা বলি, আমরা যে আঞ্চলিক সহযোগিতার কথা বলি, আমার কাছে মনে হয় এখনও আমরা খুব পূর্ব নির্ধারিত ধারণা, সে পুরনো ধারণাতে আটকে আছি। এই বাণিজ্য কিছু সুবিধা পাই কিনা, ভারত আমাদেরকে ডিউটি ফ্রি সুবিধা দিচ্ছে কিনা, এর থেকে এখন পৃথিবী কত দূর এগিয়ে গেছে যে না, আপনি বাণিজ্যের সাথে বিনিয়োগকে সংযোগ করতে হবে, সেবা খাতকে সংযোগ করতে হবে, কানেক্টিভিটিকে সংযোগ করতে হবে, ট্রেড ফ্যাসিলিটিকে সংযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনি আঞ্চলিক সহযোগিতাকে একটা বড় মাত্রায় নিয়ে যেতে পারেন। ও আমরা তো এখন দেখতে পাচ্ছি যে শুধু এগুলো না, পাশাপাশি আরও বেশ কিছু হয়তো নন ইকোনমিক ইস্যুসও আছে, যেমন তিস্তা কথা বলছেন, বর্ডার অঞ্চলে যে কিলিংয়ের কথাগুলো বলছেন, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে। জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আপনি তুললেন প্রশ্নটি যে সক্ষমতার, নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং, আপনার কি পরামর্শ থাকবে তাহলে ক্যাপাসিটি বিল্ডিং? যেটা উনি আর একটু ক্লিয়ার করে দিল, যে আমার কথা হলো যে ডেস্কগুলি কিন্তু, যেহেতু বাংলাদেশ এখন লোয়ার মিডল ইনকাম গ্রুপে চলে গেছে, বাংলাদেশকে সবাই কিন্তু এখন ম্যাচিউরড কান্ট্রি হিসেবে ট্রিট করছে। সো আমাদের এখন যেমন ইন্ডিয়ার ডেস্ক একটা সেপারেট হবে, মিডল ইস্টের জন্য সেপারেট, আফ্রিকান কান্ট্রির জন্য, ইউরোপ, হ্যাঁ, আমেরিকা, এবং ওই যে ডেস্কগুলি যদি মিনিস্ট্রি অফ কমার্স ওরকম ভাবে ভাগ করা আছে, পররাষ্ট্র মিনিস্ট্রির ফাংশন কিন্তু নট নেগোসিয়েশন ফর দিস, দে ক্যান ডিল উইথ এ পলিটিক্যাল ইস্যুস। এখানে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও লোক আসতে পারে, বাট কমার্স মিনিস্ট্রি থেকেও কিন্তু লোক, মানে রিলেটেড মিনিস্ট্রির থেকে লোক দিয়ে, যেটা উনি খুব সুন্দর করে বলবো, একটা পুল হওয়া উচিত। বাট এই পুলের মধ্যে আমি মনে করি যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওনাদের মতন মানুষ, ইকোনমিস্ট,
হ্যাঁ, এবং এটার মধ্যে কিন্তু সিভিল সোসাইটিরও একজন থাকতে পারে, এবং ব্যবসায়ী কিন্তু ডিফারেন্ট সেক্টর, এখন কিন্তু বড় বড় অর্গানাইজেশন চলে আসছে এবং ভালো ভালো এডুকেটেড লোক আসছে। এদের কনস্ট্যান্ট একটা কিন্তু ডিসকাশনের মধ্যে কিন্তু থাকা উচিত, যেখান থেকে এই পেপারগুলি কিন্তু আসবে এবং আপডেটেড ইনফরমেশনগুলি কিন্তু থাকবে। আজকে দেখবেন যে এই যে কালকে মোদি, জি হ্যাঁ, উনি নিজে কিন্তু এয়ারপোর্ট গেলেন। আলোচনা একটু থামাচ্ছি, কারণ হলো যে মৈত্রী এক্সপ্রেস 2 এর উদ্বোধন করছেন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স করে। আমরা একটু সরাসরি সেই অনুষ্ঠানটি দর্শকদের দেখাতে চাই, তারপরে আমরা ফিরে এসে বিজেএমই এর সাবেক সভাপতি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের বিশ্লেষণ আপনাদের শোনাবো। আমরা আপনাদের নিয়ে সরাসরি দিল্লি নিয়ে যাচ্ছি দর্শক।